ভার্সিটির ক্যান্টিনে আড্ডা জমেছে একদল তরুণ তরুণীর। ক্যানের বোতল খানিক পরপর বনবন ঘুরছে ও সেই সাথে গলাফাটা উত্তেজনার হৈ শোনা যাচ্ছে তাদের মাঝে। মেহের, স্নিগ্ধা, সুচরিতা, অনিমা, দীপ ও রাফি, ৬ জন মিলে ট্রুথ এন্ড ডেয়ার খেলায় মগ্ন। সবার এক ভার্সিটির হলেও মেহের ও অনিমা আরেক ভার্সিটির। ওরা সবাই কলেজে থাকাকালীন বন্ধু, বহুদিন সাক্ষাৎ মেলে না কারো সাথে কারো, তাই ঘটা করেই দেখা করতে মেহের ও অনিমা এসেছে। পুরনো বন্ধুরা এক জায়গা হলে আড্ডা বসবে না তা কি হয়? কিন্তু শুধুই গল্প করতে গেলে বিষয়টা বোরিং লাগে বলেই ট্রুথ এন্ড ডেয়ার খেলছে তারা। ক্যানের বোতল ঘুরতে ঘুরতে একসময় এসে থেমে যায় অনিমার দিকে, ব্যাস। চোখমুখ আন্ধার করে তাকায় সে। না জানি কি করতে বলা হয় এখন। ট্রুথ নিব ট্রুথ, কাপা কাপা গলায়। দীপ মেয়েদের মতো মুখ ভেঙিয়ে বলে, সর, তোর সব সিক্রেট আমাগো জানা আছে। ডেয়ার নিবি তুই? স্নিগ্ধা সহমত প্রকাশ করে বলে, হাসা কইচোস, তোরে আজ খাইছি। এইচএসসি পরীক্ষায় তুই আমারে শিখায় দেস নাই। আহ বেচারিকে ভয় দেখাস না। মুচকি হেসে বলে মেহের, একদম ওর সাইড নিবি না মেহু, বেডি একখান হারামি, আজ ওরে ডিয়ার নিতেই হবে। আমি দেখালে স্যার আমার খাতা কেড়ে নিত। আমি ফার্স্ট ব্রেঞ্চে ছিলাম, বোঝ একটু। নাটক না করে ডেয়ার নে, নয়তো তোর রোমিও আবরারের কথা তোর মায়ের কানে দিব। বাড়িতে থাকো তো খুব সতী সাবিত্রী সেজে, তলে তলে তোমার অধঃপতন সম্পর্কে জানে কেউ? ভীত চোখে তাকায় অনিমা। তার সবচেয়ে বড় দুর্বলতা তার গোপন প্রেম। বন্ধুদের যেচে বলেছে এমন নয়, আসলে তার বন্ধুরা ভারী ধূর্ত। শকুনের নজর এড়িয়ে প্রেমের ব্যাপারটা এড়াতে পারেনি। প্রেমে পড়ার ৫ দিনের মাথায় বিজিকিস্টিভাবে ধরা খেয়েছে। ব্যাস সেদিনের পর থেকে ব্ল্যাকমেইল করে যাচ্ছে অনিমাকে। তোরা খুব খারাপ। চোখ মুখ কুচকে, জানি বাপ আমরা খারাপ, আরও খারাপ হমু। তাতে তোর বাপের কি? এখন শুন, বাগান থেকে গোলাপ তুলে দিচ্ছি, তুই গিয়ে আরুষ ভাইয়াকে প্রপোজ করবি। চোখজোড়া রসগোল্লার মতো করে ফেলে অনিমা। কপট রেগে বলে, আমি কেন কাউকে প্রপোজ করব? জীবনেও না। আমি পারবো না। করবে কারণ এটাই তোমার ডিয়ার সোনা। যাও, শুভ কাজে দেরি করতে নাই। বাঁকা হেসে, প্লিজ জজ, কাদো কাদো গলায়, দাঁড়া তোর মা রে কল দিয়া কই তোর আবরারের কথা। তোদের কাপল পিক আছে, প্রভুসহ জানাবো। ভালো হবে না? অনিমার চোখ মুখে আধার ঘনিয়ে আসে এবারে। অসহায় চোখে সবার দিকে তাকায় একফোঁটা দয়ামায়া পাওয়ার আশায়, কিন্তু তাকে হতাশ করে বন্ধুরা উত্তেজনায় খ্যাক খ্যাক করে হেসে দেয়। অনিমার সত্যিই খুব রাগ হয়, রাগে শরীর জ্বলে উঠে তার। দাঁতে দাঁত চেপে ধরে বলে, খুব মজা না? আমাকে বাঁশ খাওয়ানোর জন্য এত উত্তেজনা তোদের? শয়তান, প্রত্যেকটা শয়তায় তোরা। আমি তোদের মাফ করব না। হাসরের ময়দানে আমি আল্লাহকে কঠিন বিচার দিব। যা তো ভাষণবাজি ছেড়ে আসল কাজ কর যা। আমাদের ভার্সিটির সবচেয়ে বাজে ছেলেকে তুই গোলাপ দিয়ে প্রপোজ করবি? ভয় পাস না, আমরা তোর পিছনেই আছি। সুচরিতা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, থাপ্পড় টাপ্পড় দিলে হজম করে নিস। আবেগে কিছু বলিস না আবার। ছেলের যা নাউজুবিল্লাহ মার্কা চরিত্র, সবার সামনে ধর্ষণ করে ছেড়ে দিবে। ফাজলামো সাইডে রেখে দীপ এবারে একটু সিরিয়াস কণ্ঠে বলল, আরুষ ভাই বাদ দিয়ে অন্য কারো কাছে পাঠা। ছেলে সুবিধার না। সত্যি চর মেরে দিলে? আতঙ্কে গলা শুকিয়ে আসছে অনিমার। কোন কুক্ষণে যে বেদ্যপগুলোর সাথে ট্রু এন্ড ডেয়ার খেলতে বসেছিল। আল্লাহ শেষবারের মতো রক্ষা করুক, আর জীবনে এদের সাথে খেলবে না। চোখমুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে অনিমার। ঢোক গিলে রাশভারী কণ্ঠে বলল, এমন ছেলের কাছে বলির পাঠা করে পাঠাবি তোরা? ছিহহ। মেহের বেশ কিছুটা সিরিয়াস হয়েই বলে, থাক না স্নিগ্ধু, অন্য কিছু করতে বল। আমার মনে হয় এই ডেয়ার বেশি রিস্কি হয়ে যাচ্ছে। লাইফে রিস্ক না নিলে লাইফ শুকায় শুটকি মাছের পোনা হয়ে থাকবে। একটু সাহসের দরকার। অনিমা ভীতু, আজকের পর কিছুটা সাহসী হবে। ভয়কে জয় করতেই হবে দোস্ত। যাহহ, জিতলে আপনা ডার, দিখা দে তু সেরনি হে। মেহের ও দীপ ব্যতীত বাকিরা একসাথে সুর মিলিয়ে বলল, দিখা দে। অনিমা গার্লের মতো বসে থাকে কিছুক্ষণ। মনে সাহস আনার চেষ্টা করছে, তা ছাড়া উপায় কি? দোয়া দুরুদ পড়তে পড়তে আরুষের দিকে পা বাড়াল সে। দীপ দূর থেকে দেখিয়ে দিয়েছে তামাটে চেহারার চাপা শ্যামা ছেলেটা আরুষ। চিনতে আরেকটু সুবিধা করে দিতে গায়ে চড়ানো জিকজ্যাক মেরুন শার্ট দেখিয়ে দিয়েছে। আরুষ তখন ক্যান্টিনের পূর্ব দিকের কোণের বটগাছটার নিচে বসে সিগারেট টানছে। সাথে মাহিন, কৌশিক ও অন্তু। আরুষের মুখ বরাবরের মতো গম্ভীর। যেহেতু অনিমা প্রথম আরুষকে দেখছে, তাই তার গাম্ভীর্য ঠিক ধরতে পারল না সে।
দুরু দুরু বুকে দাঁতে দাঁত চেপে ধরে পা চালিয়ে আরুষের সামনে দাঁড়াল। আরুষসহ তার বন্ধুরা চোখ ছোট ছোট করে চেয়ে আছে অনিমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে অচেনা অনিমার মতলব। অনিমা কাঁপতে কাঁপতে আরুষের দিকে গোলাপ এগিয়ে দিল ঠিকই, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের করতে পারল না। মনে হলো কেউ গলায় সুপার গ্লু আঠা ঢেলে দিয়েছে। আরুষ হিমশীতল চাহনি নিক্ষেপ করে গম্ভীর গলায় প্রশ্ন করে, কে তুমি? অনিমা কাঁপতে কাঁপতে মুখ খোলে, ভয়ে নার্ভাস লাগছে। তবু খুব চেষ্টার পর তোতলা স্বরে বলতে সক্ষম হল, আই ল ল ল লাভ ইউ। কোনো এক অজ্ঞাত কারণে মেজাজ আজ এমনি তুঙ্গে ছিল আরুষের। এই মেয়ের ভালোবাসা বিকানো দেখে খারাপ মেজাজের উপর হোল স্কয়ার পড়ল। সিগারেট ফেলে পা দিয়ে পিষে অনিমার দিকে আগুন চোখে তাকালো আরুষ। গমগমে সুরে কটমট করে বলে, তোদের মেয়েদের শরীরে খুব জ্বালা না? যেই দেখলি টাকাওয়ালা ছেলে অমনি দিনে দুপুরে হামলে পড়লি। আমার সাথে শোয়ার যোগ্যতাও নেই তোদের মতো টাকার মেয়ের। মাহিন ভার্সিটিতে কোথ থেকে আসে এসব প্রস্টিটিউট? অথরিটি এলাও করে কেন এদের? নিজেরাও ফ্রিতে সার্ভিস নিবে বলে? আরুষের নোংরা অপমানে অনিমার মাথা ঘুরে উঠল। কথাগুলো গায়ে লাগল তীরের মতো, বেখেয়ালে কখন কেঁদে ফেলেল জানে না। সামান্য প্রপোজ করাই এত খারাপ ভাষা প্রয়োগ করবে? কি এমন বলেছে? একটা আই লাভ ইউ বলেছে বলে তাকে পতিতার মতো ট্রিট করবে? ছিহহ। কান্নারত অবস্থায় অনিমা তীব্র প্রতিবাদ জানায়। ভয়ডর ভুলে শুধুই আত্মসম্মান মাথাচাড়া দিয়েছে ব্যক্তিত্বে। শাসা শক্ত কণ্ঠে সে বলে, আপনি কেন আমাকে এতগুলো কথা শোনালেন? আপনার সাহস কি করে হয় আমায় টাকার মেয়ে বলার? আরুষের মেজাজ আরও তেতে উঠে। একে মেয়েদের সহ্য হয় না, তারপর মুখে মুখে তর্ক করছে। কোনো কথা না বলে বিনা নোটিশে ভীষণ জোরে কষে থাপ্পড় দিল সে অনিমার গালে। চড়টা এতই আকস্মিক ছিল যে টাল সামলাতে না পেরে মাটিতে থপ করে পড়ে যায় মেয়েটা। রাগে ফস ফস করছে আরুষ ফোনা তোলা সাপের ন্যায়। আরুষের বন্ধুইরা, উপস্থিত স্টুডেন্টস সহ অনিমার থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকা মেহেররাও আরুষের আকস্মিক আক্রমণে বাকরুদ্ধ প্রায়। ফ্যালফ্যাল করে শুধু তাকিয়েই আছে সবাই। এ মুহূর্তে যে অনিমার কাছে তাদের ছুটে আসা উচিত সেটাও ভুলে গেছে মস্তিষ্ক। কয়েক প্রহর কেটে যাওয়ার পর সকলের সম্বিত ফিরল। দৌড়ে আসলো অনিমার কাছে। মাটিতে পড়ে থেকেই ঝুপ ঝুপ করে কাঁদছে তখন অনিমা। ফর্সা গালে আঙ্গুলের দাগ পড়েছে, ভীষণ জ্বলছে গালখানা। কিন্তু মেয়েটার কান্নার কারণ তার খোয়ানো আত্মসম্মান। এত বড় হয়েছে কেউ ভুলক্রমে গায়ে হাত তোলেনি, অথচ 5 মিনিট আগে যাকে দেখল সে ছেলে তাকে থাপ্পড় রে দিল। এতই খারাপ দিন আসলো বুঝি জীবনে? অনিমা হু হু করে কেঁদে উঠল সশব্দে। দীপ, স্নিগ্ধা ওকে ধরে তুলতে সক্ষম হয়েও কান্না থামানোর ক্ষমতা হারিয়েছে। মস্তিষ্ক যেখানে এমন নিষ্ক্রিয় তখন আলাদা করে ভাবনা আসে কি করে? মেহের অনিমার কান্নায় ঘেটে আছে। গালে আঙ্গুলের লালচে দাগ দেখে তার কষ্ট হচ্ছে। মেয়েটাকে চর মারবে তাই বলে। আরুষের দিকে আগুন চোখে তাকায় মেহের। মারাত্মক রাগ লাগছে, কতবড় স্পর্ধা এই ছেলের। মেহের বরাবর সাহসী মেয়ে, কোনো পরিস্থিতিতেই সে ভয় পায় না কাউকে। বাবা তাকে ভয় পেতে শেখায়নি, বরং সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, প্রতিবাদ করতে শিখিয়েছে। আজ তার ব্যতিক্রম হবে কেন? পা যৎসম্ভব উঁচিয়ে মেহের সরাসরি আরুষের কলার চেপে ধরল। যেহেতু মেহেরের হাইট 5 ফুট মাত্র, তাই তার থেকেও 6-7 ইঞ্চি লম্বা আরুষের কলার অবধি নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আরুষ মোটেও মেহেরের এমন দুঃসাহসিক আচরণ প্রত্যাশা করেনি। এক বান্ধবীকে মেরেছে বলে তার ধারণা বাকিরা ভয়ে থিতিয়ে যাবে। কিন্তু এই মেয়ে তো ধানি লঙ্কা। মেহেরের আগুন ঝরা চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ। নিকষ কালো মণিময় চোখে কি বিষম রাগ, ঘেন্না। আগুন কুণ্ডলি পাকানো যেন মনির চারিধারে, যে কুণ্ডলিতে আরুষ নিজের চেহারা দেখতে পাচ্ছে স্পষ্ট। বুঝতে পারছে মেয়েটি আগুন রাগে তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চায়। হাউ ডেয়ার ইউ? আমার বন্ধুর গায়ে কোন সাহসে হাত দিয়েছেন আপনি? ইউ ব্লাডি ব্লাস্টার্ড, আই উইল কিল ইউ। রাগে চোখমুখ খিচে ধরে। আরুষের ধ্যান ভাঙ্গল এতক্ষণে। কোনো এক অপরিচিতা তুচ্ছ রমণী তার কলার ধরবে কল্পনায় আসেনি তার। অতি আশ্চর্যে স্তব্ধ হয়েছিল ছেলেটা। মেহেরের রাগফাটা গলার তীক্ষ্ণ চিৎকার অবশেষে আরুষের ধ্যান ভাঙল। অবাক চাহনিতে কয়েক সেকেন্ড মেহেরের চোখের দিকেই অপলক তাকিয়ে থাকে। কত রাগ মেয়েটির চোখে! কবিরা বলে মানুষের চোখও নাকি কথা বলে। সত্যি কথা বলে তারা। মেহের তা প্রমাণ করে দিল আরুষকে। নিজের ধ্যান কাটিয়ে আরুষ মেহেরের হাত চেপে ধরে শক্ত করে। কলার ছাড়িয়ে নেয় ঠিকই, কিন্তু হাত ছাড়ে না।
5 আঙ্গুলের থাবায় চেপে ধরে এমনভাবে যেন হাতখানা ভেঙে গুড়িয়ে যায়। অন্য কেউ হলে বোধহয় চিৎকার করত, আর্তনাদ করত। আশ্চর্য ব্যাপার, এহেন ন্যাকামি ভাব মেহেরের স্বভাবে নেই, তার ভীষণ ধৈর্য। তাই তো বিনা প্রতিক্রিয়ায় সে ঠায় দাঁড়িয়ে চোখ দিয়ে রব ঝাড়তে ব্যস্ত। মেহেরের এমন নির্লিপ্ততা দায়সরা ভাবে আরুষের রাগের পারদ রিক্টার স্কেল ছড়াল। দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, এত বড় কলিজা তোর আমার কলার ধরার? আমি কে জানিস? মেহের কাঠোকাঠ গলায় বলে, জানি, একজন কাপুরুষ যে কিনা একটা মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধা করে না। লজ্জা লাগে না? জোর গলায় দাপট দেখাচ্ছেন। চোরের মায়ের বড় গলা। আরুষ আর নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। মেহেরের উদ্দেশ্য চর তুলতে গেলে মাহিন অন্তু ধরে ফেলে। দুজনকে ছাড়িয়ে নেই দলের বন্ধুমহল। ইতিমধ্যে চারিদিকে ভিড় জমেছে। লোকজন উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ভার্সিটিতে আরুষের কুখ্যাতি ছড়িয়েছিলি। ভয়ে কেউ তার সাথে ঝামেলায় মাতে না। প্রথমত বড়লোক বাপের ছেলে, দ্বিতীয়ত গুন্ডা, আর তৃতীয়ত ভার্সিটির ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছে এ বছর। কে নিজের পায়ে যেচে কুড়াল মারতে লাগতে যাবে বদমাইশটার সাথে? প্রথম কোনো মেয়ে তার বিরুদ্ধে কথা বলার স্পর্ধা দেখাল। কে এই মহিয়সী নারী জানতে চায় অনেকেই। আরুষকে থামাতে কৌশিক শান্ত গলায় বলল, সিন ক্রিয়েট করিস না আরুষ, সবাই দেখতাছে। তোর রেপুটেশন বাড়বে না উল্টা কমবে। চুপ যা, ঠান্ডা হ। রেপুটেশনের গুষ্টি মারি। এই মেয়ে স্পর্ধা দেখেছিস তুই? আমার কলার ধরেছে, চিৎকার করে। ওহ হ্যালো, সাহসের দেখলেন কি? ফার্দার কোনো মেয়েকে অসম্মান করলে আপনার নামে আমি রেপ কেস ঠুকে দিব। ভিকটিম সাজাবো আমি নিজে। যাবজ্জীবন জেল না খাটিয়েছি তো আমার নামও মেহের না। এন্ড দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্নিং ইউ চিপ ম্যান। চল তোরা। এই বলে মেহের বন্ধুদের নিয়ে প্রস্থান করল। আরুষ ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়েছে, তবু মস্তিষ্ক তাকে সামাল দিচ্ছে, কুবুদ্ধি রচিত করে ধাতস্থ করছে। আরুষ মেহেরের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌশিককে ঠান্ডা গলায় বলে, আজ রাতের মধ্যে এদের গোটা সার্কেলের প্রত্যেকের খবর আমার চাই, স্পেশালি রেড ড্রেস পরা মহিয়সী নারীর। আমার নামে রেপ কেস করবে না। ওরে আমি এমন শিক্ষা দেব আজীবন মনে রাখবে গোখরোর লেজে পা দিলে কিভাবে কামড় খেতে হয়। বলতে বলতে আরুষের ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে গেল। মাহিন আরুষের ঠান্ডা চাহনিসহ চাপা হাসি দেখে মনে মনে শিউরে উঠল। না জানি এই ছেলে কোন সর্বনাশী খেলায় মেতে উঠে। মধ্য দুপুর, গ্রীষ্মের ঝকঝকে রোদের উত্তাপ চারিপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়াবেই না কেন? সূর্যিমামা যে এক্কেবারে মাথার উপর বসে গা জিরোচ্ছে। এমতাবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বর প্রাঙ্গণে আগ্রহ নিয়ে বসে থেকে সিগারেট টানছে আরুষ। গায়ের ব্রাউন টি শার্টের পিঠের অর্ধেকখানিক ভিজে জবজবে। কপাল ভর্তি ঝাঁকড়া চুল গরমের ভাব বাড়িয়ে দিয়েছে। কপালসহ কানের পাশটা মে একাকার। থেকে থেকে কয়েক ফোঁটা ঘাম নিরন্তর গড়িয়ে পড়ছেও। এখানে এত গরম। বিরক্ত লাগছে ঠিকই, তাও বিরক্তি ভুলে বসে আছে আরুষ। উদ্দেশ্য মেহের। তাকে কি করবে জানে না আরুষ, কিন্তু কিছু একটা না করেও শান্তি পাওয়া যাচ্ছে না। হাত নিষ্পিস করছে। বেয়াদব মেয়েটার হলুদ ফর্সা গালখানা চড়িয়ে লাল তসতসে করে দিতে ইচ্ছে করছে। কিন্তু কোথায় সেই বেয়াদব? আরুষের ভয় কি গর্তে লুকিয়ে বসে আছে? থাকুক, পৃথিবীর যে গর্তেই থাকুক, টেনে হিচড়ে বের করে শাস্তি দিয়ে দম ছাড়বে। তবেই তার শান্তি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মহারানীর দেখা মিলল। মেহেরের গায়ে তখন খুব সিম্পল কালো সুতি কামিজ জড়ানো। মুখের অগ্রভাগ ঘরমাক্ত, চুলগুলো উঁচিয়ে খোপা করে মাথায় ওড়না টানা। মেহের দেখতে খুব সাধারণ হলেও মুখে কেমন যেন মায়া মায়া ভাব ছড়ানো মেয়েটার। শরীরে বাড়তি কোনো প্রসাধনীর ব্যবহার না থাকা সত্ত্বেও অদ্ভুত আকর্ষণীয় সে। এই আশ্চর্য আকর্ষণ অনুভব করছে আরুষ। রাগের পাশাপাশি মেয়েটার চোখ আরুষকে বাজেভাবে টানছে। কাল রাতে যতবারই সে চোখ বুজেছে বারবার আগুন ঢালা চোখজোড়া দেখতে পেয়েছে। ফলশ্রুতিতে রে যায়নি। সিগারেট টানতে টানতে গভীর রাত পর্যন্ত মেহেরের কথাই শুধু ভেবেছে। কিভাবে কতটা শাস্তি দেওয়া যায় ভাবতে বসেও ভেবে পায়নি। একবার মনে হচ্ছে কিছু শাস্তি বেশি, আবার মনে হচ্ছে সেটা নগণ্য। জীবনে প্রথম এমন একটা সিচুয়েশনে পড়েছে, কই আগে তো এমন হয়নি আরুষের। মিনারেল ওয়াটারের বোতল খুলে ক্যান্টিনের ফাঁকা টেবিলের লাল টকটকে প্লাস্টিকের চেয়ার টেনে বসল মেহের। আরুষ জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে পকেট থেকে আরও একখানা সিগারেট বের করে ধরিয়েছে। ভিলেন স্টাইলে সিগারেট টানতে টানতে এগিয়ে এলো সে মেহেরের কাছে। মেহের তাকে তখনও লক্ষ্য করেনি।
লক্ষ্য করল একটু বাদে নিজের মুখের উপর বিদঘুটে গন্ধ প্রত্যক্ষণ করে দম আটকে আসল ওর। কাশতে কাশতে হাতের সাহায্যে বাতাস ছড়িয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া তার চারপাশ হতে দূর করার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ল। লাভ বিশেষ হচ্ছে না, ধোঁয়ার স্তূপ হালকা হতে না হতেই অনামিশা ধোঁয়া ঝাপটে ধরছে আবারও। শ্বাসকষ্টের সমস্যাজনিত কারণে মেহের আর সহ্য করতে পারছে না। একে নিঃশ্বাস নিতে পারছে না, টক্সিক ঘ্রাণ। চেয়ার থেকে উঠে হাত দূরে গিয়ে দাঁড়ায় সে। নিঃশ্বাস নিতে না পারায় চোখে পানি চলে এসেছে। লম্বা লম্বা শ্বাস টেনে আরুষের দিকে রাগী চোখে তাকায় মেহের। আরুষকে দেখে গতকালের ঘটনা স্টার জলসার নাটকের মতো রিপিট টেলিকাস্ট হয়। সঙ্গে সঙ্গে বিরক্তি মাত্রা ছড়ায়। বিষম ক্ষোভ উপচে পড়ে মেহেরের। আপনি এমন অভদ্র কেন? কোনো ম্যানার নেই? আপনার উপর ধোঁয়া ছাড়ছেন কেন? আশ্চর্য! আরুষ জবাবে বাঁকা হাসে মাত্র, কোনো উত্তর না দিয়ে শক্ত করে মেহেরের হাত ধরে টানতে শুরু করে বাগানের দিকে। আকস্মিক টানে মেহের এতই অবাক হয় যে কিছু বলতে ভুলে যায়। যখন সম্বিত ফিরে পেয়েছে ততক্ষণে আরুষের কঠিন হাতের থাবা তার হাতকে বাজেয়াপ্ত করে ফেলেছে সম্পূর্ণরূপে। টানাহেচড়া করেও হাত ছাড়াতে পারছে না মেহের। আশেপাশের বাকি স্টুডেন্টরা মেহের আরুষকে উৎসুক দৃষ্টিতে দেখে যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। টানতে টানতে মেহেরকে ক্যান্টিনের দক্ষিণ পাশের জামগাছের সাথে চেপে ধরে আরুষ। জনের দিকে কয়েক ডজনখানেক চোখ ড্যাব করে চেয়ে আছে। তাতে আরুষের ভ্রুক্ষেপ নেই। মেহের ধস্তাধস্তি করছে সমানে, না কাজ হচ্ছে না। আরুষ নামের ছেলেটার গায়ে এত শক্তি কেন কি জানি। একচুল নড়তে পারছে না মেহের। প্রতিটি ছেলের শরীরে কি এমনই ব্যাপক শক্তি থাকে নাকি? আশ্চর্য! সেও তো ভাত মাছ খায়, কই তার শরীরে এমন দানবের মতো শক্তি নেই কেন? কি হচ্ছে কি? ছাড়ুন আমায়। আপনি আমার হাত ধরেছেন কোন স্পর্ধায়? ডাটিয়াল সুরে। স্পর্ধার দেখলে কি মেহেরজান? এখনও তোমার অনেক কিছু দেখা বাকি। আপনি আমার নাম জানলেন কি করে? আর ইউ ফলোয়িং মি? হাউ ডেয়ার ইউ ব্লাস্টার্ড! ইংরেজিতে গালিসূচক বাক্য প্রয়োগ করলেও আরুষের গায়ে সে কথার তীর বিঁধল ভীষণ। ক্রোধে মেহেরকে গাছের সাথে আরও জোরে চেপে ধরে আরুষ। কটমট করে বলে, তোর ঠিকুজিকোষ্ঠী জেনে তবেই এখানে এসেছি। কাউকে রেপ করার আগে তার সম্পর্কে জেনে নিতে হয়। কোন ছোটলোক ঘরের মেয়ে, তার লেভেল কতটুকু না জেনে তোর শরীর ছোবে আরুষ? জিন্দেগিতে না। মুখে খুব খই ফুটে না? কিসের এত দেমাগ তোর? তুই আরুষকে চোখ রাঙাস কোন সাহসে? গর্জন করে। আরুষের নোংরা মন্তব্যে কান দিয়ে গরম ভাপা বাতাস বের হয়ে যাচ্ছে যেন। ছেলেটার গর্জন তাকে একফোঁটা ভীতগ্রস্ত করেছে না, বরং রাগে, উত্তেজনায় শরীরের রক্ত টগবগ করছে। হাত দুটো খোলা পেলে পা থেকে চটি খুলে শটাস্ট মাইর বসাতো লুচ্চা ছেলের গালে। হাত খোলা নেই তাতে কি? মেহের সহজে দমে যাওয়ার পাত্রী নয়। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছুপা হয় না, হবেও না। চরিত্রহীনদের ভয় পাওয়া বোকামু। আমি তোর মতো লুচ্চাকে ভয় পাবো ভাবলি কি করে? আমাকে রেপ করে দেখা তুইও। আই উইল কিল ইউ রাস্কেল। চোয়াল শক্ত হয়ে আছে আরুষের। রাগচটা মানুষকে রাগালে সে রাগ আগুনের দাবানলের মতো ঝলসে দেয় সবকিছু। মাথায় আগুন চড়ে আছে ছেলেটার। লোকের পরোয়া করে না সে, তবু নিজেকে খানিক নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। রাখতে পারল আর কই? মেয়েটা বড্ড বেয়াদব। ঝাঁঝ লবঙ্গ একটা। এই মেয়েকে চোখের সামনে দেখা মানে বিনা ইনভিটেশনে নিজের ভিতরের হিংস্র সত্তাকে টেনে বের করে আনা। আরুষ হুট করেই হিংস্র হয়ে ওঠে। এক হাত দিয়ে মেয়েটার গাল এমনভাবে চেপে ধরে যে মেহেরের চোখে ব্যথাতক অশ্রু ধরা দিল। অথচ মেহের মুখ খুলল না, একটাবার উচ্চারণ করল না, আমার ব্যথা লাগছে। আরুষের রাগ তরতর করে বাড়ছে। রাগে চোখে অন্ধকার দেখা অবস্থা। মানুষ যখন কোনো ধ্বংসাত্মক খেলায় মেতে উঠে অথচ সামনের জনকে রীতিমতো নিষ্ক্রিয় হিসেবে পায়, বুঝতে পারে তার কার্যসিদ্ধি হচ্ছে না, সেই মুহূর্তে মানুষটা নিজেকে আর ধরে রাখতে পারে না। ডেসপারেটলি দ্বিগুণ বিধ্বংসী হয়ে ওঠে। আরুষের ঠিক তাই দশা। কি করবে কি বলবে ক্রোধে সবটা গুলিয়ে যাচ্ছে তার। এলোমেলো চিন্তাধারা স্থির করতে সক্ষম হল মেহেরের মোটা ধাঁচের ঠোঁটযুগল। আরুষ সিদ্ধান্ত নিল সবার সামনে মেহেরকে চুমু খাওয়াই হবে ওর জন্য শ্রেষ্ঠ শাস্তি। নিশ্চয় ভালো রকমের ফেস লস হবে মেহেরের। রোজ ভার্সিটিতে আসবে আর লোকের কানাঘুষা শুনবে। সম্মানহীনতায় জীবন ততদিন তেতো হয়ে থাকবে যতদিন না ক্যাম্পাস সে কথা বলে। রাগালো ভাব সামান্য শিথিল হয়েছে আরুষের। মনে মনে নিজের বুদ্ধির প্রতি সে সন্তুষ্ট, প্রশংসায় পঞ্চমুখ। আরুষ মেহেরের ঠোঁটের দিকে মাথা ছাপড়ে এগিয়ে যেতে লাগল।
আরুষের উদ্দেশ্য বুঝতে সময় নিল না মেহের। মুহূর্তের মধ্যে ঘাম ছুটে গেল তার। এমনভাবে আরুষের হাতে আটকা পড়েছে যে সরে যাওয়ার পথ নেই। বাজে ছেলেটা কি সবার সামনে এখন তাকে চুমু খাবে? নিজের না হয় মানসম্মান নেই, তা বলে কি মেহেরও এমন নির্লজ্জ নাকি? চোখমুখ খিচে ধরে মনে মনে দোয়াদুরুদ পড়ছে মেহের। আশঙ্কা ও অসম্মানিত হওয়ার ভয় কেমন কান্না পাচ্ছে। বাবা বলেছিলেন বিপদের সময়ে মাথা ঠান্ডা রাখতে, প্রতিপক্ষকে বুঝতে না দিতে। আমি ভয় পাচ্ছি একবার শত্রু তা টের পেলে তাদের পৌশাচিকতা বৃদ্ধি করবে। পৃথিবীটা ভীষণ কঠিন একটা গ্রহ। এ গ্রহের প্রতিটি পদে পদে বিপদ, আর সৎ মানুষগুলোর জন্য এই বিপদ আরও প্রখর। পৃথিবীতে সবচেয়ে কঠিন আত্মসম্মান বাঁচিয়ে টিকে থাকা, নারীর জন্য তা আরও বেশি কঠিন। বাবা আরও বলেছিলেন সমাজে একদল হায়না পেতে বসে থাকে, লোক সম্মুখে কিংবা আড়ালে সে হায়নারা প্রস্তুত থাকে আক্রমণের জন্য। তাদের উদ্দেশ্য কেবলই নারীদেহ। আরুষও বোধ হয় সে হায়নাদেরই একজন। এদিক ওদিক করুণ দৃষ্টিতে তাকায় মেহের। দূরে মানুষ দাঁড়িয়ে মজা দেখছে, কেউ একবার কাছে আসছে না। এরা কেমন মানুষ! ছি, যা করার তাকে করতে হবে। এখানে কেউ মেহেরকে সাহায্য করবে না, বেশ বুঝে নিয়েছে মেয়েটা। মেহের চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বুকের ভিতরটা ধিপধিপ করছে। বাজে ছেলেটার হাতে কদাপি নিজেকে স্পর্শ করতে দেওয়া যাবে না। মেহের চিন্তা করতে লাগল কি করলে আরুষ তাকে ছেড়ে দিবে। অতঃপর একটা নয় দুটো আইডিয়া মস্তিষ্ক তাকে ধরিয়ে দিল। খুব কৌশলে মেহের আরুষের পায়ে রা দিয়ে মুখভর্তি থুতু ছুঁড়ে মারল। ব্যাস! ঘেন্নায় আরুষ ব্যাঙের মতো লাফিয়ে সরে দাঁড়াল। চটজলদি চেহারা পরিষ্কারের কাজে লেগে পড়ল, নয়তো যেকোনো সময় বমি হয়ে যাবে। এই সুযোগে মেহের আরুষের থেকে অনেকখানি দূরে সরে এসে কাঁধের ভ্যানিটি থেকে ফোন বের করে আবিরকে মেসেজ করে মিসকল দিয়ে রাখল, যেন আবির ফোনের রিংটোন পেয়ে মেসেজটা এক্ষুনি চেক করে। কোনোরকমে মুখ পরিষ্কার করে দাঁত কিরমির করে মেহেরের দিকে তাকালো আরুষ। শরীরে আগুন জ্বলছে, কতবর আস্পর্ধা আরুষের মুখে থুতু ছেটানো। সে কি জানে আরুষের পাওয়ার সম্পর্কে? একটা কল করে এই মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা আরুষের জন্য দুধভাত ব্যাপার। সেই মেয়ে তার মুখে মুখে থুতু ছেটায়। হাউ ডেয়ার সি! চোয়াল শক্ত করে দূর থেকেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে থাকে আরুষ। মেহের পুনরায় দুর্যোগের আভাস পায়। সে দাঁড়ায় না, ছুটতে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। মানছে সে সাহসী, কিন্তু আরুষের মতো চরিত্রের দোষওয়ালা ছেলেকে কোন মেয়ে না ভয় পায়? নারী উপর উপর যতই কঠোর হোক না কেন, একজন পুরুষের শক্তির কাছে নারী প্রতিবার হেরে যায়। এমনটাই নিয়ম। আরুষও থেমে থাকে না। সেও মেহেরের পিছু নেয় অসাব্য গালিগালাজ ছুড়তে ছুড়তে। দাঁড়া তুই শালি, আজ তোকে খুন করে তোর রক্তে গোসল করে ঠান্ডা হব আমি। দাঁড়া তুই! চিৎকার করে। আমাকে খুন করা তোর মতো কাপুরুষের কাম্য নয় রে বেদ্যপ ছেলে। দম থাকলে মেহেরকে ধরে দেখা তুইও। চরিত্রহীন লম্পট কোথাকার! এত সাহস তো ছুটছিস কেন? দাঁড়া বলছি। তোর যদি অতি শক্তি থাকে তাহলে আমাকেও ধরে দেখা। সারা রাস্তা ওরা এভাবেই ছুটতে থাকে। ক্রোধে অন্ধ হয়ে আরুষ ক্রমান্বয়ে ছুটছে মেহেরের পিছু। কিন্তু মেহের এত বোকা নয়। সে পরিকল্পনামাফিক রাস্তা নিয়েছে। স্কুল লাইফের অলিম্পিক চ্যাম্পিয়ন বলেই দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে টোপ গিলিয়েছে আরুষকে। বাকিটা এখন পরিকল্পনা মতো হলেই বাঁচে। মেহের টানা 10-12 মিনিট পাগলের মতো ছুটল, এরপর দুম করে থেমে গেল একটা বাইকের সামনে। আরুষ মেহেরকে ধরতেই যাবে, তক্ষুনি আবির ওর হাত ধরে ফেলল। কঠিন কণ্ঠে বলল, মেহুর সাথে তুমি অসভ্যতা কেন করছ? দ্যাট ইজ নান অফ ইউর ওন বিজনেস। আবির আরুষের টি শার্টের কলার টেনে ধরে কাট কাট গলায় বলল, বিজনেস কার? থানায় গেলেই বুঝতে পারবে। আমার মেহু পাখির দিকে হাত বাড়িয়ে কাজ খুব খারাপ করেছ। এর মাসুল তোমাকে চোকাতে হবে। তাই নাকি? কি করবেন? কোন কেসে আমায় থানায় নিবেন? কোনো এভিডেন্স আছে যে আমি আপনার মেহু পাখির দিকে হাত বাড়িয়েছি? একজন রত এসপির কলার ধরে তার সাথে বেয়াদবি করার অপরাধে আমি চাইলেই তোমায় এরেস্ট করতে পারি। আমার মুখের কথা যথেষ্ট হবে, কেউ প্রভু দেখতে আসবে না। ওহো, ইউনিফর্মের মিস ইউজ সুর করে। বড়লোকের ছেলেরা যদি টাকার মিস ইউজ করতে পারে, আমরা পুলিশেরা করতে কেন পারব না? চলো থানা ভ্রমণ করে আসা যাক। শক্ত কণ্ঠে আরুষ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াই নট? কিন্তু আমাকে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না, একটা কল করব জাস্ট। ভাব নিয়ে লেটস সি কে কাকে কত সময় ধরে রাখতে পারে। নীরব দর্শকের ভূমিকা পালন করছিল মেহের। থানা পুলিশের আলোচনা শুনে সে আবিরের হাত ধরে সামান্য সাইডে নিয়ে আসল।
বিব্রত সুরে বলল, ভাইয়া থানা পুলিশের কি দরকার? আমার মনে হচ্ছে বিষয়টা বেশি হয়ে যাচ্ছে। থ্রেট দিয়ে ছেড়ে দাও। জলঘোলা করে লাভ কি? দেখ মিহু, ক্রাইম ও ক্রিমিনাল সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আজ তুই সময় মতো আমায় না জানালে কি হতো জানিস? সারা রাস্তা পাগলের মতো ছুটতি নাকি? সবকিছু হালকা করে নিতে নেই, ছেলেটা হিংস্র। অনেক কেস সলভ করেছি, মানুষ চিনতে আমার ভুল হয় না। উফ ভাইয়া, তুমি বেকার বেকার টেনশন নিচ্ছ। এসপি আবিরের কাজিন আমি ওকে? এসব ছিচকে চোর বাটপার আমাকে দেখে কাঁপে। হালকার উপর থ্রেট করে ছেড়ে দাও। দেখবে আর কোনো ঝামেলা করার সাহস পাবে না। কারণ এই শহরে অফিসার আবিরের কুখ্যাতি অলিগলিতে সব্বাই জানে। ভাব নিয়ে। কিন্তু মিহু তুই, উফফো, তোমাকে বলাই ভুল হয়েছে আমার। একে ধরে নিয়ে গিয়ে কি করবে কি বলো? আজ বাদে কাল বেরিয়ে আসবে। তখন আমার প্রতি হিংস্রতা কমবে, বই বাড়বে। আজ তুমি ওয়ার্ন করে দাও, ইনশাআল্লাহ এরপর থেকে আমার সাথে বেদ্যপ ছেলে আর লাগতে আসবে না। ট্রাস্ট মি ভাইয়া। আবির দ্বিধা সংশয় সহিত মেহেরের পানে ছোট ছোট করে চাইল। মেহের মিষ্টি করে হেসে আহ্লাদি স্বরে সুর করে বলল, প্লিজ ভাইয়া। মেহু বলছে তো কিচ্ছু হবে না। আবির ফস করে নিঃশ্বাস ছেড়ে নীরবে সম্মতি জানিয়ে আরুষের নিকট দাঁড়াল। আরুষের কাঁধের উপর হাত চাপড়াতে চাপড়াতে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি শুধু মেহুর কথায়। নয়তো তোমার কপালে জেলের শুকনো রুটি অনিবার্য ছিল। আশা করি বুঝতে পারছ ভবিষ্যতে মেহুকে কোনোভাবে ডিস্টার্ব করলে তার কুফল কি হবে। ভালো কথায় সাবধান করছি, আশেপাশে ঘেসবে না ওর। নেক্সট টাইম আমি কোনো অভিযোগ পেলে একটা স্ট্রং কেসে যাবজ্জীবনের মতো কারাগারে পুরে রাখব। আর কোনো অভিযোগের সুযোগ দিব না স্যার। বাঁকা চোখে মেহেরের দিকে তাকিয়ে, গুড, চল মেহু। আবিরের সাথে বাইকে চেপে মেহের চলে এলো। লুকিং গ্লাসে মেহেরের হাস্যোজ্জ্বল চেহারার প্রতিফলন দেখা যাচ্ছে। আবির সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য আজ তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। মেহু পাখিকে নিয়ে তার যে কত চিন্তা সে খবর কি কেউ রাখে? মেয়েটা এত মায়াবী না হলেও পারত। শহরের আনাতে কানাচে কতরকম বদমাশি ভর্তি। প্রতিটি ক্ষণে আবির চিন্তার বিমূঢ় থাকে, কখন বুঝি মেহেরের কি হয়ে যায়। কিন্তু এই মেয়েটা এত দায়সারা হলে চলে? কি দেখছ ভাইয়া? উদ্ধৃতি চিহ্ন। আবির ভরকে গেল তক্ষুনি, পরিস্থিতি সামলিয়ে নিজেকে সংযত করার চেষ্টা করে বলল, দেখছি একটু আগেই হাঁপাতে হাঁপাতে ছুটছিলি আর এখন দিব্যি হাসছিস যেন কিচ্ছু হয়নি। কি দিয়ে তৈরি তুই? হাওয়াই মিঠাইয়ের মতো আচরণ কেন তোর? জীবন হাওয়াই মিঠাইয়ের চেয়ে আলাদা কিছু কি? জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সুখ, দুঃখ, রোগ, শোক সবই একসময় হাওয়াই মিঠাইয়ের মতো উড়ে যায়, চুপসে ওঠে। সো যে কোনো সিচুয়েশন আমাদের এনজয় করা উচিত। আজ ওভাবে পাগলের মতো ছুটতে আমার বেশ লাগছিল। অনেকদিন পর ছুটাছুটি হল। হা হা। মেহের প্রাণোচ্ছল হাসিতে উপচে পড়ল। মেয়েটার খিলধরা হাসি দেখে আবিরের হৃৎস্পন্দন থমকে যাওয়ার জোগাড়। প্রিয় মানুষের সবকিছুই কেমন অতি নান্দনিক মনে হয়। গোটা মানুষটাই আমাদের চোখে ধরা দেয় আদর আদর রূপে। প্রিয়রা স্নিগ্ধ হয়, সুন্দর হয়, তাদের মুখশ্রী দেখলেই বুকে এক সমুদ্র প্রশান্তির ঢেউ খেলা করে। এই শান্তি প্রিয় মানুষ ব্যতীত আর কারো কাছে পাওয়া সম্ভব নয়। তুই সর্বক্ষণ এমনই স্নিগ্ধ, তরতাজা, সুবাসিত থাক মেহু পাখি। পৃথিবীর কোনো হিংস্রতা তোকে স্পর্শ না করুক, পৃথিবীর সকল কাঠিন্যতা তোর চোখে অশ্রু আনতে ব্যর্থ হোক। তুই সবসময় হাসতে থাক আর আমার হৃদয়ের হৃদস্পন্দন থমকে যেতে থাকুক। মনে মনে, ভাইয়া, হ্যাঁ বল, কিছু খাওয়াবে না? ক্ষুধা লেগেছে। কি খাবি বল? পানিপুরি। মেহেররা পানিপুরি খেতে ছোট্ট স্টলে এসে নামল। দুজন প্লেট পানিপুরি নিয়ে স্টলের ছাতার নিচে বসল। মেহের তৃপ্তিভরে খাচ্ছে আর আবির তাকে দেখে যাচ্ছে মুগ্ধ নয়নে। ছোট্ট ছোট্ট বিষয়ে কত আনন্দ মেয়েটার। এক প্লেট পানিপুরি পেয়েই খুশিতে সারামুখ জলজল করছে। কি মিষ্টি লাগছে দেখতে। মেয়েটা কি আদৌ কখনো তার একান্ত একজন হবে? অর্ধাঙ্গিনীরূপে পাওয়া হবে কি মেহু পাখিকে? নাকি কোনো ঝড় এসে মেহেরকে ছিনিয়ে নিয়ে চলে যাবে অদূরে? আচমকা অনর্থক ভয় বুকে চেপে বসল আবিরের। মনে হয়ে গেল আরুষকে। ভয়ে শঙ্কায় জর্জরিত মন হাঁসফাঁস করে বলল, ছেলেটাকে এত হালকা করে নেওয়া বোকামি হল না তো? এদিকে ব্রিজের উপর সিগারেট হাতে দাঁড়িয়ে আনমনে নদীর দিকে তাকিয়ে কিছু ভাবছে আরুষ। হঠাৎ হঠাৎ হাসছেও। তার ভেতরে বাস করা শয়তান মন কুটিল হেসে বলছে, মেহের জান, আমায় ছেড়ে দিয়ে খুব বোকামি করলে। আজ থেকে আরুষের জাতশত্রু তুমি। কসম আরুষের জিদকে, আরুষ তোমায় ছাড় দেবে না, একচুল না।
কলকল করে কেটে গেছে গোটা 3 দিন। জীবনের যাবতীয় ব্যস্ততায় মেহের ভুলতে বসেছে আরুষের সাথে ঝামেলার কথা। দিব্যি ব্যস্ততা ও হুল্লোড়ে কাটাচ্ছে জীবন। স্নিগ্ধাদের ভার্সিটিতে এসেছে আজ মেহের। সুচরিতার ছোট বোনকে পড়ায় সে। বহুদিন আড্ডা হয় না বলে আড্ডার ডাক পড়েছে সুচরিতার বাড়িতে। শুধু আড্ডা বললে ভুল হয়, সুচরিতাকে দেখতে পাত্রপক্ষ আসবে আজ বিকেলে। অতএব তাকে সাজানো গোছানোর গুরুদায়িত্ব পড়েছে তাদের কাঁধে। অনিমা স্নিগ্ধাদের ভার্সিটিতে পা রাখবে না বলে পণ করেছে। সেদিনের ঘটনা অনিমার মনের গভীরে দাগ কেটে দিয়েছে। কিছুতেই কিছু ভুলতে পারেনি মেয়েটা। এখানে আসলে সেদিনের ঘটনার রিফ্লেকশন আবার হবে ব্রেইনে। অনিমা তাই আসেনি। অনিমাকে বাদ দিয়েই স্নিগ্ধা ও মেহের যাচ্ছে সুচরিতার বাড়িতে। ওরা দুজন অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ একা একাই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে মেহের। মাথার উপর গ্রীষ্মের পরন্ত রোদ। ঝলমলে রোদ থাকলেও শান্তি নগরীতে গাছের সংখ্যা কম নয়। সবুজ শ্যামল গাছগুলো সূর্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছায়া জুগিয়ে যাচ্ছে। গাছে গাছে চড়ুই পাখির কিচিরমিচির। কান পেতে মনোযোগী হয়ে শুনছে মেহের সে শব্দ। পাখির কিচিরমিচির শুনতে ভালোই লাগছে। আমাদের প্রতিটি মুহূর্তই এনজয় করা উচিত। জীবনের কোনো সময়ই বোরিং কিংবা খামখা নয়। আমাদের দৃষ্টিভঙ্গি বোরিং বলেই আমরা জীবনকে তেমন চোখে দেখি। মেহের বিশ্বাস করে তার দেখার চোখ যত বিচক্ষণ হবে জীবনও ততই সুন্দর দেখবে। গোটা জীবনকে মেহের এমনভাবে উপভোগ করতে চায় যেন আফসোস নামক কোনো মরীচিকা মনের প্রাচীরে জং না ধরায়। মেহেরের মনোযোগে ভাটা পড়ল হুটহাট। কেউ বা কারা তার গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারল হঠাৎই। এমতাবস্থায় বোকার মতো দাঁড়িয়ে রইল সে। আকস্মিকতা বাকরুদ্ধ করে দিয়েছে মেয়েটাকে। বালতি ভর্তি পানি গায়ে পড়তেই মেহেরের পরনের সাদা জামা ভেদ করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুলে ফেপে বড্ড দৃষ্টিকটু হয়ে উঠল। লজ্জায় থমথমে হয়ে গেছে ইতিমধ্যে মেহেরের মুখ। চোখের কোণে জমেছে টলমলে অশ্রুকণা। চারপাশে উপস্থিত আছে বহু ছেলে। অনেকেই তার শরীরে লোভী দৃষ্টি নিক্ষেপ করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সবটা প্রত্যক্ষণ করে কান্না পাচ্ছে মেয়েটার। অশ্রুসিক্ত চাহনিতে সেই আগন্তুক অর্থাৎ আরুষের দিকে তাকালো মেহের। লাল রঙা শার্ট পরনে আরুষের। ঠোঁটে বরাবরের মতো শয়তানি হাসি তো রয়েছেই। গা জ্বলে উঠল মেহেরের সঙ্গে সঙ্গে। ঘৃণার চাহনিতে দাঁত কটমট করে তাকিয়ে আরুষের হাসি দেখছে মেহের। রাগে শরীর কাঁপছে কিন্তু আফসোস কিছুই করতে পারছে না। এতেই হয়তো আরুষের থেমে যাওয়া উচিত ছিল কিন্তু সে যে বড় বিধ্বংসী। মেহেরের গায়ে পানি ছুঁড়েও আরুষ দমল না। তার কাছে গিয়ে চোখের পলকে মেয়েটার কোমর ঝাপটে চেপে ধরে ঠোঁটজোড়া দখলে নিয়ে নিল। আচমকা এমন কাণ্ডে কেঁপে উঠল মেহেরের সারা শরীর। হাত দিয়ে ধাক্কিয়ে ক্রমাগত বুকে কিল ঘুষি মেরে সরাতে চেষ্টা করল আরুষকে। কিন্তু পারল কই। আরুষের শক্তির কাছে পেরে উঠা দায়। মনের সুখে প্রায় 3 থেকে 4 মিনিটের লম্বা সময় নিয়ে গভীর চুমু খায় সে। এতেই দম ফুরিয়ে আসে মেহেরের, চোখ বেয়ে গড়িয়ে পড়ে তপ্ত পানিকণা। মনের সকল ঝালঠোঁটের উপর মিটিয়ে তবেই আরুষ ছাড়ে তাকে। অতঃপর পুনরায় ভিলেনের মতো ঘাড় কাত করে হাসতে থাকে। লজ্জায় রাগে ঘেন্নায় মাথা ঘুরছে মেয়েটার। সহ্যসীমা কখন যেন পেরিয়ে গিয়েছে তার আর সহ্য হচ্ছে না। দিশেহারা লাগছে। অশ্রুসিক্ত চোখে আগুন ঝরছে, তীব্র ক্ষোভে যেন পাগল পাগল লাগছে। শরীরে সঞ্চার হয়েছে দানবীর শক্তি। মেহের দাপটে এগিয়ে গেল আরুষের কাছাকাছি। লোক সম্মুখে জোরে থাপ্পড় বসালো আরুষের গালে ঠিক যেমনে আরুষ তাকে চুমু খেয়েছে। একটা চরে মেহেরের ক্ষোভ কমল না আরও একটা চর মারতে হাত উচালে আরুষ খপ করে সে হাতখানা ধরে ফেলল। নিজের অপর হাত দিয়ে মেহেরের গাল চেপে ধরে লাল লাল চোখ করে বলল, তুই আমায় চর মারলি? চিনিস আমি কে? হিংস্র বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে বলে মেহের, পশু তুই, নির্লজ্জ নোংরা পশু। তোকে করুণা করা আমার ভুল হয়েছিল শয়তান। তোকে আজ আমি পুলিশে দেব। আমার সাথে অশ্লীলতা করার স্পর্ধা দেখালি কিভাবে? উদ্ধৃতি চিহ্ন। তোর মতো পিঁপড়াকে আমি মেরে ফেলতেও ভয় পাই না। আজ তুই চরম ভুল করলি, মরার পাখনা গজিয়েছে না? তোকে আমি খুন করে ফেলব। নেংটি ইঁদুর কোথাকার, কাপুরুষ একটা। বুকের পাটা থাকলে আমার হাত ছেড়ে দিয়ে কথা বল। মেহের কি জিনিস দেখবি তুই? চিৎকার করে আরুষ সত্যি সত্যি মেহেরকে ছাড়ল। দাপটের সাথে বলল, কি করবি করে দেখা। এক প্রহর অপেক্ষা না করে মেহের ঘুষি বসিয়ে দেয় আরুষের নাকে। বেশ জোরে লাগলেও আরুষ প্রকাশ করে না। আক্রমণাত্মক হয়ে পাল্টা আক্রমণ করতে যায় তক্ষুনি মাহিন কৌশিক ওকে ধরে ফেলে। হট্টগোল শুনে স্নিগ্ধা ও সুচরিতা ছুটে এসে মেহেরকে নির্দিষ্ট দূরত্বে সরিয়ে নিয়েছে।
ওড়না দিয়ে কোনোরকমে আবৃত করা হয়েছে মেহেরকে। এদিকে জনের কেউই থামার নাম নিচ্ছে না, সাপের মতো ফুসফুস করে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। ভার্সিটি অথরিটিকে চটজলদি মেহের আরুষের মারামারি খবর জানালে কর্তৃপক্ষ স্পটে আসে। আরুষের কুখ্যাতি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত বলে মেহেরের কাছে জবাবদিহিতা চাওয়া হয়। ঘটনা শুনে অথরিটি ঠিক ভুল বিচার করে আরুষকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদচ্যুত করার হুমকি দিয়ে সাবধান করে তাৎক্ষণিক। অপমানে আরুষের রাগের পারদ হুড় হুড় করে বাড়ছে, শুধু কর্তৃপক্ষের সামনে মুখ খুলতে পারছে না। মেহের স্বস্তি পেল না, ভেবেছিল কর্তৃপক্ষ তাকে পদচ্যুত করবে, অথচ সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? আরুষ বড়লোক বাপের সন্তান বলে? এমন কুরুচিপূর্ণ মানুষকে ছাত্রলীগের সভাপতিকে বানিয়েছে জানতে ইচ্ছে করছে মেহেরের। উক্ত লোককে ঠাড়িয়ে চর মারতে পারলে ভালো লাগত। রাজনীতি শব্দটা কি জানার পর থেকেই রাজনৈতিক সকল নেতা সেই সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের ঘেন্না করে মেহের। এরা ক্ষমতার লোভে সব করতে পারে। নারীর ইজ্জত তাদের কাছে মজার খাবারের মতো। মনুষ্যত্বের কথা আর কি বলিট। এক প্যাকেট বিরিয়ানি দিলে বিনিময়ে ওরা মানুষ খুন করে। পাপী গোষ্ঠীর লিডার কত ভালো হবে বুঝতে বাকি নেই মেহেরের। কর্তৃপক্ষ আর কিচ্ছু করবে না দেখে প্রস্থান করল মেহের। কল করে আবিরকে জানিয়ে দিল আরুষের নষ্ট কার্যকলাপের সারসংক্ষেপ। ফোনেই একটা ডায়েরিও করে রাখল। পরে যদি আরুষ আরও বড় কিছু করে টুস করে ব্যাটাকে জেলে পুরে দেবে মেহের। বিচার সালিশ নমন্য করে সেরে দুজনকেই ভার্সিটি ত্যাগ করার আদেশ দেয় অথরিটি। মেহের বিষণ্ণ মনে বাড়ির পথে রওনা হয়। সুচরিতার বাড়িতে যাওয়ার মতো মন মানসিকতা এখন আর নেই। বড্ড কান্না পাচ্ছে, অসভ্য ছেলেটার বেয়াদবি নিতে পারছে না মেহের। শরীরে রক্ত খোলবল করছে। শয়তানটাকে কোনোভাবে কি খুন করা যায় না? এমন অমানুষ দেশে থেকে কি আদৌ কোনো মঙ্গল হয়? কাজে আসে জাতির কীট কোথাকার। মেহের বাড়ি পৌঁছে দেখে আবির তার আসার আগে বসার ঘরে এসে অপেক্ষা করছে। আপনজনকে দেখলে মানুষ দুঃখী অবস্থায় অনিয়ন্ত্রিত আবেগের কবলে পড়ে ভেসে যায় একেবারে। মেহেরের ক্ষেত্রেও তাই হল। লাল লাল চোখে চেপে রাখা কান্না আর দমানো গেল না। আবির কোনো প্রশ্ন করার আগেই কেঁদে ফেলল মেহের। ফোনে খানিকটা শুনলেও পুরোটা সম্বন্ধে অবগত নয় আবির। ভার্সিটিতে যেতে চেয়েছিল সে, মেহেরই যেতে দেয়নি। বাড়িতে ডেকেছে। মেয়েটার কান্না আবির একটুও সহ্য করতে পারে না। আবির কেন যেন বুকে ভীষণ কষ্ট হয়। মেহেরের প্রতি আবিরের সেই ছোট্ট থেকেই খুব টান, স্নেহবোধ কবে ভালোবাসার রূপ নিল খেয়াল নেই তার। যেদিন খেয়াল হলো বুঝল ভালোবাসা ভালোলাগার চেয়েও বেশি, নিজের চেয়েও বেশি। অসীম হতেও অসীম, ইনফিনিটি। মেহেরের মাথা খানা নিজের বুকের সাথে চেপে ধরে আবির। মাথায় হাত বুলোতে বুলোতে বলে, কাঁদিস না পাখি, আমার কষ্ট হয় তুই জানিস না। কি করেছে ছেলেটা? সব খুলে বল। কথা দিচ্ছি ওকে আমি উচিত শিক্ষা দিয়ে দম ফেলব। উদ্ধৃতি চিহ্ন। একটু থেমে, তুই ভিজে গেলি কিভাবে? বৃষ্টি কখন হয়েছে মেহু? মেহের শব্দ তুলে কাঁদে, ব্যথাতক কণ্ঠে বলে, আমার গায়ে সবার সামনে পানি ছুঁড়া হয়েছে ভাইয়া। ছেলেটা সবার সামনে আমাকে। আর বলতে পারে না মেহের। আবিরকে জড়িয়ে ধরে আরও জোরালো গতিতে কেঁদে দেয়। আবির বেজায় ঘাবড়ায়, মনে মনে আশঙ্কা করে ছেলেটা খারাপ কিছু করল না তো। সে মেহেরের চুলের ভাঁজে হাত ডোবায় সযত্নে। অতি নরম স্বরে বলে, তুই না স্ট্রং গার্ল মেহু, বাচ্চাদের মতো করছিস কেন? তোকে আমি এভাবে দেখিনি মেহু, প্লিজ শান্ত হ। আমি টেনশন নিতে পারছি না। কি করেছে বল না। হি কিস মি ভাইয়া। সবার সামনে আমার ঠোঁটে। মেহেরের শরীরে কম্পন অনুভব করা যাচ্ছে। ভেজা শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মেহেরের গালে হাত রাখে আবির। আবেগাক্রান্তের মতো ক্ষেপে উঠে বলে, খুব বড় ভুল করেছে তোর গায়ে হাত দিয়ে। আমি আসছি একটু, তুই কাঁদিস না পাখি। তোর কষ্ট আমি ভুলিয়ে দেব, মন খারাপ কমে যাবে, একটু অপেক্ষা কর। আমি আসছি ঠিক আছে? মেহের কোনো জবাব দেয় না। অশ্রু ভরাট চোখে চেয়ে দেখে আবিরের চলে যাওয়া। একটা দীর্ঘশ্বাসও ফেলে। কষ্ট হওয়ার কি কথা নয়? 22টা বছর যাবৎ আগলে রাখা সম্মানে আঘাত হেনেছে আরুষ। মেয়েটাকে মানসিকভাবে ভেঙে ফেলতে যা যথেষ্ট ছিল। চোখের সামনে বারংবার ভাসছে সকালের দৃশ্য। চোখ বুজলে, চোখ খুললে এক দৃশ্য। বুকের ভিতরটা কেঁপে উঠে মেহেরের, মুখে ওড়না চেপে তুমুল গতিতে কাঁদে সে। বুকের ভিতরটা ফেটে যাচ্ছে।